আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সামিয়া আমার সামনে এসে রেগে এবং দাঁতে দাঁত চেপে আমাকে বলল, আমার সাথে চলো, কথা আছে। আমি আর এমন রাগ আমি আগে কখনোই দেখিনি। আমি ভয়ে ভয়ে বললাম, কি কথা ম্যাম? সামিয়া মিমির দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলতে লাগলো, যেতে বলেছে যাবে, এত কথা বলো কেন? এইবার বিষয়টা বুঝতে পারলাম। আমাকে মিমির সঙ্গে কথা বলতে দেখে সামিয়া জ্বলছে। আর হ্যাঁ, মিমি আর আমি পাশাপাশি বসে থেকে গল্প করছি আর হাসাহাসি করছি। সিফাতের ফোনে কল আসে সামিয়া গাড়ি থেকে নামার জন্য সে একটু সাইডে গেছে। এজন্য আমি আর মিমি শুধু বসে বসে আছি। আমি সামিয়াকে একটু হার্ট করার জন্য মিমির দিকে তাকিয়ে একটা চোখ টিপিয়ে দিয়ে বললাম, জানু তুমি এখানে বসো, আমি একটু আসছি। মিমি আমার এমন কথা শুনে অবাক চোখে আমার দিকে তাকালো। আমি তাকে একটা চোখ টিপি দিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করালাম। মিমি বুঝতে পেরে একটা মুচকি হাসি দিয়ে বলল, ঠিক আছে জানো, তাড়াতাড়ি এসো। সামিয়া আমার আর মিমির কথা শুনে রাগে ফুঁসছে। আমি সামিয়াকে বললাম, ম্যাম চলুন, আমার আবার বেশি সময় নেই। আবার কথা শুনে সামিয়া আমার দিকে একটা রাগি লোকে তাকিয়ে আমার হাত ধরে টানতে টানতে ওর গাড়ির কাছে নিয়ে আসলো। গাড়ির কাছে আসার পরে গাড়ির দরজাটা খুলে আমাকে সামনে মানে ড্রাইভারের পাশের সিটে বসতে বললো। আমি কিছু একটু বিরক্ত হয়ে সামিয়াকে বললাম, আপনি কি বলবেন বলুন, আমার কাজ আছে। সামিয়ার পিস্তলটা বের করে আমার কপালে ঠেকিয়ে বলল, আর একটা কথা বললে মাথার খুলি উড়িয়ে দেব, চুপচাপ গাড়িতে উঠে বসো। আমি পিস্তল দেখে ভয় পেয়ে গেলাম। সেই মেয়েকে বিশ্বাস নেই, কখন যে কি করে বসে। সামিয়া এসে ড্রাইভিং সিটে বসে গাড়িটা স্টার্ট দিয়ে চালাতে শুরু করলো। কোথায় যাচ্ছে সেটা জানি না, কিন্তু পথটা আমার খুব চেনা, কারণ এই রাস্তাটা হলো থানার রাস্তা। আমি সামিয়াকে বললাম, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? সামিয়া আমার দিকে একবার রক্তিম চোখে তাকিয়ে আবার ড্রাইভিং করাই মনোযোগ দিল। আমি তো বোকা বনে গেলাম, কোথায় তাকে শাস্তি দেবো ভেবেছিলাম, কিন্তু না, সে আমাকে ভয় দেখাচ্ছে। আমি পকেট থেকে ফোনটা বের করে হুদাই কানে লাগিয়ে বলতে লাগলাম, হ্যালো জানু, তুমি 10 মিনিট ওয়েট করো, আমি আসছি। আর হ্যাঁ, তোমার সকালের এই কিসটা কিন্তু দারুণ হয়েছিল। ঠিক আছে, পরে কথা হবে, বাই। ফোনটা পকেটে রেখে সামিয়ার দিকে তাকিয়ে দেখি সামিয়া চোখ মুখ রাগে লাল হয়ে গেছে। কিন্তু অবশ্যই আমি বুঝলাম না রাগে নাকি কষ্টে, হয়তো বা রাগেই হবে। আমি একটা মুচকি হাসি দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখতে লাগলাম বাইরের দৃশ্যগুলো। সামিয়া গাড়ি নিয়ে থানার ভিতরে ঢুকলো। সামিয়া গাড়ি থেকে নেমে আমার কাছে এসে দরজাটা খুলে আমার হাত ধরে টানতে টানতে ওর কেবিনে নিয়ে গেল। থানায় এখনো কেউ আসেনি, কয়েকটা পুলিশ বসে থেকে তাদের কাজ করছে। সামিয়া আমাকে ওর কেবিনে নিয়ে যাওয়ার সাথে সাথেই দরজাটা লাগিয়ে দিল। দরজা লাগিয়ে দিয়ে আমার সামনে এসে আমার শার্টের কলার চেপে ধরে বলল, অন্য মেয়ের কিস তোর দারুণ লাগে তাই না? কই, আমার কিসের কথা তো কোনোদিনও বলিসনি। দাঁড়া, আজ তোকে দেখাচ্ছি। কথা শেষ করতে না করতেই আমার মাথা পিছন থেকে খামচে ধরে আমার ঠোঁট আর ওর ঠোঁট এক করে দিল। সামিয়ার এরকম ব্যবহার দেখে আমি তো হতভম্ব হয়ে গেলাম। আমিও রেসপন্স না দিয়ে পারলাম না। বেশ কিছুক্ষণ পর আমি ওকে ছেড়ে দিয়ে ঠাস করে একটা চড় মেরে বললাম, ভেবেছিস কি তোর এই রাগ অভিমান দিয়ে আমার কাছে এসে আমার মনকে আমার ভালোবাসাকে দিয়ে জয় করবি? হ্যাঁ, সেটা কখনোই হবে না। প্লিজ শাহিদ, প্লিজ আমাকে তুমি মাফ করে দাও। কি করব বলো, তোমাকে অন্য মেয়ের সাথে দেখলে আমার খুব কষ্ট হয়। তুমি যখন গাড়িতে বসে থেকে অন্য মেয়েকে কিস করার কথা বলছিলে, তখন আমার মনে হচ্ছিল কেউ আমার বুকের ভেতর হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। হ্যাঁ, আমি জানি আমি তোমার সাথে অন্যায় করেছি, তোমাকে কষ্ট দিয়েছি, তোমাকে তোমার পরিবারকে আলাদা করেছি। তবে এটাও সত্যি যে তুমি আমাকে এখনো ভালোবাসো, সেটা তুমি প্রকাশ করো না, কারণ আমার প্রতি তোমার অভিমান, রাগ, ঘৃণাটা ভালোবাসার তুলনায় অধিক রয়েছে, আর থাকাটাই স্বাভাবিক। তবে আমি তোমাকে আগে যেরকম নিজের করে রেখেছিলাম, যেরকম করে ভালোবেসেছিলাম, আবার সেই রকম করেই তোমাকে ভালোবাসবো। আগে যেই রকম তোমার ভালোবাসাটা পেয়েছিলাম, এখনো সেই রকম ভালোবাসাটা আদায় করে নেব। হয়তোবা কষ্ট হবে, হোক, তবুও আমি তোমাকে ভালোবাসবো। আমার প্রতি তোমার অভিমানটা দূর করব। এতক্ষণ সামিয়া নিচের দিকে তাকিয়েছিল। কথাগুলো শেষ হতেই সামিয়া আমার চোখের দিকে উৎসুকভাবে তাকিয়ে আছে। লক্ষ্য করলাম সামিয়া চোখের কোণে পানি জমা হয়েছে। সে হয়তোবা আমার কাছ থেকে আশা করেছে যে আমি যেন তাকে জড়িয়ে ধরে বলি, এই পাগলি, আমি সবকিছু ভুলে গিয়েছি, এখন থেকে আমরা সবকিছু নতুন ভাবে শুরু করব। কিন্তু আমি আর কারোর মায়ায় নিজেকে জড়াতে চাই না। আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, দেখো সামিয়া, আগে যা হওয়ার তা হয়েছে, এখন তুমি আর আমার পথ চেয়ে বসে থেকো না। কারণ আমি চাই না আমার জন্য কারো সুন্দর ভবিষ্যৎ, কারো সুন্দর আশা আকাঙ্ক্ষা নষ্ট হয়ে যাক, ভেঙে যাক। তুমি অন্য কাউকে বিয়ে করে সংসার শুরু করো,
তাকে নিয়ে ভবিষ্যৎটাকে গড়ো। সামিয়া আমার মুখের দিকে তাকিয়ে থেকে বলল, কেন তোমাকে নিয়ে কি আমি আমার সুন্দর ভবিষ্যৎটাকে সাজাতে পারি না? তোমাকে নিয়ে কি আমি আমার সংসার শুরু করতে পারি না? আমি এবার জোর জোরে হাসতে হাসতে বললাম, আমাকে নিয়ে কেন তুমি সংসার করতে যাবে? আমি তো একটা প্রতারক। আমি মানুষের মন নিয়ে, মানুষের ভালোবাসা নিয়ে খেলা করি। তো অযথা আমার মতো প্রতারককে, লুচ্চাকে কেন জীবনে জড়াবে বলো? শাহিদ, আমাকে কি আর একবারও সুযোগ দেওয়া যায় না? প্লিজ আমাকে ক্ষমা করে দিয়ে আমাকে তোমার বুকে জড়িয়ে নাও না। আমি শান্তভাবে বললাম, দেখো সামিয়া, আমি আর কোনো ছলনাময়ী ছলনাতে নিজেকে জড়াতে চাই না। আর আমি এইসব বলতে চাচ্ছি না। আর কিছু বলবে কি? আমি কলেজ যাব। না, আর কিছু বলবো না। আর আমার সাথে চলো, আমি তোমাকে গাড়িতে করে কলেজে নামিয়ে দিয়ে আসছি। ধন্যবাদ, আমি একাই যেতে পারবো। সামিয়া আমার দিকে হাত জোড় করে করুণভাবে তাকিয়ে বলতো, প্লিজ শাহিদ, আমি তো তোমার কাছ থেকে বেশি কিছু চাইনি। ঠিক আছে চলো। আমার কথা শুনে সামিয়ার মেঘাচ্ছন্ন মুখে এক চিলতে হাসি ফুটলো। একসময় এই হাসির জন্য কতই না পাগল ছিলাম। আর আজ আমার কাছে কোনো আবদার পূরণের স্বার্থে সেই হাসিটা নিজ ইচ্ছায় উকিয়ে দিচ্ছে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। সময় বড় অদ্ভুত, সময় বড়ই অদ্ভুত। এসো। সামিয়ার সাথে সামিয়ার কেবিন থেকে বের হয়ে গাড়ি নিয়ে কলেজে আসলাম। কলেজে আসার পর গাড়ি থেকে নেমে কয়েক ধাপ দিতেই সামিয়া বলে উঠল, ছুটির পর ওয়েট করবে, আমি এসে নিয়ে যাব। সামিয়ার কথা শুনে আমি পিছনে ঘুরে ওর কাছে যেয়ে বললাম, এই যে মিস, আমি আপনার সঙ্গে এসেছি। বলে এর অর্থ এই নয় যে আমি সবসময় আপনার সঙ্গেই ঘোরাফেরা করব। আর হ্যাঁ, এরপর থেকে যেন আপনাকে আমার কাছাকাছি না দেখি, মনে থাকে যেন। বললেই হলো, আমিও সহজে ছেড়ে দেওয়ার মেয়ে নয়। আমি ওর কথা শুনে একটা হাসি দিয়ে প্যান্টের পকেটের মধ্যে 2 হাত জড়িয়ে দিয়ে হাঁটতে হাঁটতে ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে দেখি স্যার ক্লাস শুরু করে দিয়েছে। হাতের ঘড়িতে দেখি 15 মিনিট দেরি হয়ে গেছে। মে কাম ইন স্যার? ইস, বাট এত লেট করলে কেন? স্যারের প্রশ্ন শুনে ভেবার জায়গা খেয়ে গেলাম। কি বলবো সেটাই তো ভেবে পাচ্ছি না। এখন বলাও যাবে না যে আমি সামিয়ার সাথে থানায় গিয়েছিলাম। আমি আমতা আমতা করে বললাম, আসলে স্যার একটু। স্যার আমাকে আর বলতে না দিয়ে বললেন, কি আসলে আসলে করছো? বৌমাকে নিয়ে ঘুরতে গিয়েছিলে নাকি? এই কথা বলেই স্যার হো হো করে হাসতে লাগলো। স্যারের এই কথা শুনে ক্লাসে হাসির রোল পড়ে গেল। আর আমার তো মান সম্মানের ফালুদা বানিয়ে দিল। আমি আর কিছু না বলে আমার সিটে বসে পড়লাম। আসলে স্যার এবং আমার মামা দুজনেই ফ্রেন্ড। স্যার প্রায়ই মামার বাসায় আসে। আর মামার বাসায় আসা মানে আমার সাথে দেখা হওয়া। মামার বাসাতে আমি, মামা আর স্যার বসে থেকে আড্ডা দিতাম। এই জন্য স্যারের সাথে আমার ছাত্রের তুলনায় বন্ধুত্বের সম্পর্কটা বেশি। সব ক্লাস শেষ করে আমি, সিফাত, মিমি, রাফি আর নীলিমা ক্যান্টিনে গেলাম। ক্যান্টিনে যাওয়ার পরে একটা টেবিলে 5 জন বসে নাস্তা অর্ডার করলাম। নাস্তা করতে করতে মিমি বলল, মামা, কাহিনী কি বল? কি আবার কাহিনী? ন্যাকামি বন্ধ করে বল যে পুলিশ ম্যামের সামনে আমাকে জানু বললি কেন? কি তোমাকে জানু বলেছে, তাও আবার পুলিশ ম্যামের সামনে? কি হয়েছে শাহিদ, বল। কেন পুলিশ ম্যাম রে মিমি? তোর বিয়ের দিন থানাতে যে পুলিশ ম্যাম ছিল, যে সেটা? ও, আমিও কিন্তু একটা বিষয় লক্ষ্য করছি যে সাইদ কিন্তু পুলিশ ম্যামের সামনে থাকা অবস্থায় অন্যরকম বিহেভ করছে। মনে হচ্ছে এরা দুজন আগে থেকেই পরিচিত। সাইদ, সত্যটা কি বলবি ভাই? ভাইয়া বলেন। আমি জানি এদের সঙ্গে প্যাঁচাল পেড়ে আর লাভ হবে না, তাই আমি বললাম, তোরও তো আমার এক্স মানে সামিয়ার কথা জানিস, তাই না? কিন্তু তোর সামিয়ার সাথে এখানকার সাথ কি? তুই তো সামিয়ার জন্যই আর কোনো মেয়ের সাথে রিলেশনে যাসনি। ওই সামিয়াই হলো তোদের পুলিশ ম্যাম। কি? হ্যাঁ। তাহলে সামিয়ার সাথে এমন ব্যবহার করছিস কেন? তোরা তো সব কিছু জানিস, তারপরেও এসব প্রশ্ন করছিস কেন? জানি, কিন্তু এখন সব কিছু ভুলে তাকে ফিরিয়ে নে। দেখ, আমি এসব এখন আর বলতে পারছি না। এখন বাসায় যাব, চল। চল সবাই। এরপরে বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। আজ হ্যাঁ, রাফি এখন নীলিমাকে নিয়ে রাফির বাসায় থাকে। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে ঘুমিয়ে পড়লাম। বিকেলে তিশা এসে বায়না ধরলো ওকে নিয়ে নাকি ঘুরতে যেতে হবে। ফ্রেশ হয়ে তিশাকে নিয়ে একটা পার্কে আসলাম। তিশার আমি বেশ কিছুক্ষণ ঘোরাফেরা আড্ডা দিয়ে একটা জায়গায় বসে পড়লাম। হঠাৎ এক জায়গায় নজর পড়ল, দেখি সামিয়া আমার আর তিশার দিকে মায়াবী হরিণীর মতো তাকিয়ে আছে। আর চোখ দুটিতে আষাঢ়ের মেঘগুলো লুকোচুরি খেলছে। এই বুঝি ঝরে পড়বে মেঘগুলো বাড়ি রূপে। আমি তিশাকে বললাম, তিশা চল বাসায় যাব। তিশা আমার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিয়ে বলল, তুই একটু বাইরে যে অপেক্ষা কর, আমি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। তিশাকে বলে আমি পার্কের বাইরে এসে বাইকের ওপর বসে তিশার জন্য অপেক্ষা করতে লাগলাম। অপরদিকে তিশা সামিয়ার কাছে যেয়ে বলল, এই যে
আপনি এখানে কি করছেন? কই কিছু না তো। আমার ভাইয়াকে ভালোবাসো? সামিয়া মাথা নেড়ে হ্যাঁ রূপে সম্মতি দিল। আর কখনো কষ্ট দিবে না তো? কখনো ছেড়ে যাবে না তো? সামিয়া তিশার এমন প্রশ্ন শুনে বেশ অবাক হলো। নিজেকে সামনে নিয়ে বলল, নিজের থেকেও বেশি ভালোবাসি, আর কখনো কষ্ট দেব না। তাহলে ছেড়ে গিয়েছিলে কেন? সেদিন যদি তুমি আমার জায়গায় থাকতে তাহলে তুমি কি করতে বলো? হ্যাঁ, আমার ভুল হয়েছিল। আমি সেদিন তাকে কিছু জিজ্ঞেস না করেই এমন ব্যবহার করেছিলাম, কিন্তু সত্যি বলছি আমি তাকে খুব ভালোবাসি। তাহলে সেদিন যে ছেলেটাকে বয়ফ্রেন্ডে পরিচয় করিয়ে দিয়েছিলি, সেটা কে? ওই ছেলেটা হলো আমার মামাতো ভাই মারুফ। তার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, জাস্ট ভাই বোন। সেদিন আমি শাহিদকে কষ্ট দেওয়ার জন্য এরকম করেছিলাম, যাতে সে বুঝতে পারে ভালোবাসার মানুষের সাথে প্রতারণা করলে, তাকে ছেড়ে অন্যের সাথে ঘোরাফেরা করলে কেমন লাগে। কিন্তু কখনো বুঝতে পারিনি আমার সেই কাজের জন্য আজ আমাকে এতটা কষ্ট পেতে হবে। যদি আমি তোমাকে আমার ভাবি বানাতে সাহায্য করি তাহলে? তিশার কথা শুনে সামিয়া এক চিলতে হাসি দিয়ে বলল, সত্যি তুমি আমাকে তোমার ভাইকে সাহায্য করতে পারবে? তিশার কথা শুনে সামিয়া তিশাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব সেই ভাষা আমার নাই। আমি কিছু চাই না, তুমি শুধু আমার ভাইয়াকে দেখে রাখবে। দেখে রাখবো, আর কখনো কষ্ট দেব না। ঠিক আছে, চলো বাসায় যাই। চলো। এরপরে সামিয়া আর তিশা পার্ক থেকে বের হলো। তিশা বাইকে উঠলো আর সামিয়া ওর বাসায় চলে গেল। আমি তিশাকে নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে একটু স্টাডি করে ডিনার করে এসে শুয়ে থেকে ভাবতে লাগলাম, সামিয়াকে কি আমি মেনে নেব? সে তো তার ভুল বুঝতে পেরেছে। না, আমি আর কারো মায়ায় নিজেকে জড়াবো না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে কারো নরম হাতের ছোঁয়ায় আমারও ঘুম ভাঙলো। কেউ আমার মাথায় আর কপালে হাত বুলিয়ে দিচ্ছে, তবে মনে হচ্ছে হাতের ছোঁয়াটা বেশ পরিচিত। চোখ খুলতে আমি শোয়া থেকে উঠে বসলাম, কারণ যে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সে হলো আমার আম্মু জান। আমি আম্মুকে এখানে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আম্মু তুমি এত সকালে এখানে কখন আসলে? আম্মু আমাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, বাবা তোকে অনেক দিন থেকে দেখিনি, আর আমার শরীরটা বেশ খারাপ করছে, তাই তোকে দেখতে চলে আসলাম। ও আচ্ছা, আব্বু আর সাফিয়া এসেছে? আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, হ্যাঁ এসেছে, তোর মামার সাথে গল্প করছে, ফ্রেশ হয়ে নিচে আয়। ঠিক আছে আম্মু, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আম্মু নিচে চলে গেল আর আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকলাম। ফ্রেশ হয়ে নিচে নামতে সোফায় একজনের প্রতি নজর পড়তেই আমি বড় সড়ো একটা শক খেলাম, কারণ সোফায় বসেছিল সামিয়া। সোফায় বসে থেকে তিশা আর সাফিয়ার সাথে গল্প করছে। সামিয়াকে এখানে দেখে কিছুটা রাগ উঠলো আমার, কিন্তু তার প্রকাশ করতে পারলাম না, কারণ এখানে আব্বু আম্মু মামা মামি সবাই আছে। আমি আব্বুকে সালাম দিয়ে কেমন আছে তা জিজ্ঞাসা করলাম। এরপরে সাফিয়াকে জিজ্ঞাসা করে আম্মুর পাশে এসে বসে পড়লাম। সাফিয়ার পাশেই বসতাম, কিন্তু সামিয়া আছে তাই আর বসলাম না। আম্মু সামিয়াকে বলল, সামিয়া তুমি এখানে কি করো মা? মামা সামিয়াকে আর কিছু বলতে না দিয়ে বলল, সামিয়া হলো আমাদের থানার এসআই। আলহামদুলিল্লাহ, খুব ভালো, কিন্তু সাহিত্য আমাকে কিছুই বলেনি। আম্মুর কথা শুনে আমি তো বোকা বনে গেলাম। মনে মনে বললাম, আম্মু তুমি তো আর জানো না তোমার ছেলে বাসা ছেড়ে তোমাকে ছেড়ে এখানে এসে থাকে শুধু এই কান লাগিয়ে ছলনা থেকে দূরে থাকার জন্য। আম্মুর কথা শুনে সামিয়া একটু গাল ফুলিয়ে আমার দিকে তাকিয়ে বলল, আন্টি, তোমার ছেলে তো আর আমার সাথে ঠিকমতো কথাই বলে না, আগের মতো আর আমাকে ঘুরতে নিয়ে যায় না। সামিয়ার কথা শুনে তো মন চাচ্ছে ওকে ঠাস ঠাস করে দুইটা চড় লাগিয়ে দিই, তাকে নাকি আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে। আম্মু আমাকে বলল, কি ব্যাপার শাহিদ, তোরা দুইজনই তো আগে সব সময় একসাথে থাকতিস, একসাথে ঘোরাঘুরি করতিস, এখন কি হয়েছে তোদের মধ্যে? না আম্মু, কিছুই হয়নি, এখন একটু ব্যস্ত আছি তো তাই জন্য আর কি। আমার কথা শেষ হতেই সামিয়ার ফোনটা বেজে উঠলো। রিসিভ করে কথা বলেই ফোনটা কেটে দিয়ে আম্মুকে বলল, আন্টি, আমাকে এখনই থানায় যেতে হবে, আমি গেলাম, পরে কথা হবে। সামিয়া আবার এসো আমাদের বাসায়। সামিয়া আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল, ঠিক আছে আঙ্কেল, আসবো। সামিয়া চলে যাওয়ার পরে আমরা সবাই বসে থেকে কিছুক্ষণ গল্প করে নাস্তা করলাম। নাস্তা করার পর আমি টিশার সাফিয়াকে নিয়ে শপিং করতে বের হলাম। তিনজন মিলে অনেকক্ষণ যাবৎ কেনাকাটা করার পর ফুচকার দোকানে গেলাম। ওদের দুজনের জন্যই 2 প্লেট ফুচকা অর্ডার করলাম। আমার খেতে মন চাচ্ছিল না, অবশ্য আমিও ফুচকা খাওয়া শিখেছি আর কি। ফুচকা খাওয়া শেষ করে ওদেরকে নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে গোসল করে মসজিদে যেয়ে জুম্মার নামাজটা পড়তে গেলাম।
নামাজ পড়ে বাসায় এসে সবাই একসাথে বসে লাঞ্চ করতে বসলাম। সবাই একসাথে মানে মা, বাবা, মামা, মামি, তিশা, সাফিয়া আর আমি একসাথে লাঞ্চ করতে বেশ আনন্দ লাগছে। অনেকদিন পর আজকে পরিবারের সদস্যদের সঙ্গে লাঞ্চ করছি। লাঞ্চ শেষ করে সবাই বসে থেকে গল্প করতে লাগলাম। অনেকদিন পর আজকে আম্মু আর মামা এক জায়গায় হয়েছে, এই জন্য তারা তাদের মনের জমানো কথাগুলো প্রকাশ করছে। বেশ কিছুক্ষণ ধরে আড্ডা দিয়ে আমি আমার রুমে চলে আসলাম। বেডে বসে থেকে ফোন টিপছি। একটু পর তিশার সাফিয়াও আমার রুমে আসলো। রুমে আসার পর সাফিয়া আমার পাশে বসতে বসতে বলল,